একটা সুন্দর শান্তিপূর্ণ জীবন আমরা সবাই তো চাই, কিন্তু পাই কি সব সময়? ন্যায়, নীতি, সংস্কার, সততা আঁকড়ে ভালোভাবে বাঁচতে তো চাই, কিন্তু চাইলেই কি তা পাই? জীবন আমাদের মাঝে মাঝে এমন এমন পরীক্ষার সামনে এনে দাঁড় করায়, এমন কিছু কিছু দুর্গম রাস্তার সামনে এনে দাঁড় করায় যেখানে আমাদের কোনো হাতই থাকে না। নিজেদের বড় অসহায় লাগে। এমনই এক কঠিন বাস্তবতার পরীক্ষার মুখোমুখি আজ সুধা। কি করবে এখন সে? কি করা উচিত তার এখন? নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব লেখিকা শম্পা সাহার লেখা গল্প নো মেন্স ল্যান্ড। লেখিকা শম্পা সাহাকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা গল্প আমাকে পাঠানোর জন্য। আপনাদের মধ্যে থেকেও কেউ যদি আমাকে গল্প পাঠাতে চান, তাহলে আমার ডেসক্রিপশনে দেওয়া মেল আইডিতে পাঠাতে পারেন। চলুন তাহলে আজকের গল্প শুরু করা যাক। নো মেন্স ল্যান্ড। সিগন্যালের সবুজ বাতিটা জ্বলছে উজ্জ্বল হয়ে। হাসনাবাদ লোকাল আজ ঢুকছে 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্মে লোকাল থামলে একটু বেশি সুবিধা পাওয়া যায়। দরকার পড়লে ওই গলিটার আশেপাশে সটকে পড়া যায়। এই সময় কাজ করে সুখ বেশি। ধরা পড়ার বালাই নেই। সবাই নিত্য নতুন যাত্রী। ভোজডাঙ্গা চেকপোস্ট পার হয়ে চলে যাবে পাশের দেশ বাংলাদেশে। ট্রেন থামে প্ল্যাটফর্মে। সচকিত হয়ে ওঠে সুমিত। দূরে দাঁড়িয়ে লক্ষ্য করে। তার শিকার স্থির করে। মালদার পার্টি মনে হচ্ছে। লোকটার পাশে নতুন বিয়ে করা বউ। গলার হারটা কি সোনার? ধুর, এখন কেউ সোনা পড়ে নাকি? কোমরে থাকা ছুরির উপস্থিতিটা নিশ্চিত করে নিয়ে পিছু নেয় সমিত। কিন্তু হঠাৎই হাঁটতে গিয়ে বউটার পায়ের গোড়ালি মচকে যায়। ব্যথায় কোকিয়ে ওঠে। স্বামী স্ত্রী দুজনেই দাঁড়িয়ে পড়ে পথের মাঝে। উফ, হাতের এত কাছে এসেও শিকার ফসকে গেল। রাগে গা জ্বলে ওঠে সমিতের। মনে মনে বলে, সালা হারামি, খানকি মাগি। অন্য শিকার ধরবে কি এখন? মনে হচ্ছে তা সম্ভব নয়। বেশিরভাগ যাত্রী এখন টোটো স্ট্যান্ডে। একবার ধরা পড়লে মাটিতে শুয়ে হাড় মাস সব এক করে নেবে। কিছুক্ষণ পর আবার অন্য জায়গায় চেষ্টা করতে হবে। স্টেশনে ঢোকার মুখে হাতের বায়ে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে একটা অসত্য গাছ। আপাতত সেটাই এখন ঠিকানা সমিতের। আজ সন্ধ্যায় একটা কাজ আছে তার। বাইক নিয়ে একজন আসবে তার কাছে। তার দেওয়া কোড নম্বর অনুযায়ী বটতলার মোড়ে ওই চায়ের দোকান থেকে 1 কেজির বেশি একটা হেরোইনের প্যাকেট নেবে সে। তারপর সেই বাইকওয়ালাই তাকে নিয়ে যাবে চেকপোস্টের কাছে, মা ট্রাক স্ট্যান্ডে। সেখানেও কিছু সাংকেতিক কথাবার্তা আর কোড নম্বরের বিনিময়। তারপর সাদা গুড়ার প্যাকেটের হাত বদল। এই কাজের পরিবর্তে কিছু টাকা পাবে সে। টাকাটার খুব বেশি প্রয়োজন তার। ধার নেওয়া টাকা ফেরত পাবার জন্য চন্দন আর হারুন তাকে শাসিয়ে বেড়াচ্ছে। বেলা বেড়ার চাইতেও তাপ তেতে উঠেছে খুব বেশি। চৈত্র না বৈশাখ, কি মাস এটা কে জানে। অসত্য গাছের কাছে পৌঁছতেই বিনোদ বলল, আরে গুরু, মাল কত আয় হলো? কিছু না, সালা, ওই হারামজাদিটার জন্য হাতটা ফসকে গেল। পা মচকানোর আর সময় পেল না।
3টে সিগারেটের তামাকের পাতা ফেলে দিয়ে সাদা পাউডারের গুঁড়ো ভরে শেষ করল অমল। দেশলাই বাক্সে কাঠি ঘষে আগুন জ্বালালো সুমিত। অবশিষ্ট মাত্র আর 2টি কাঠি, জ্বলন্ত কাঠিতে ধরা 3টে সিগারেট। বিনোদেরটা জ্বলল না। সুমিতের সিগারেটের থেকে আগুন ধরাতে ধরাতে বিনোদ পড়ল, কাল বাবার মানিব্যাগ থেকে 200 টাকা সরিয়েছি। সালা, কথাটা চেপে রেখেছিস, এতক্ষণে বলিসনি? তুখোর নেশাখোরের মতো ধোঁয়াটা শরীরের মধ্যে টেনে নিল সুমিত। বিনোদ পারল না। এই লাইনে সে নতুন। ধোঁয়াটা পুরো টেনে নিতে গিয়ে নাক দিয়ে বের হয়ে এলো। বলল, আজ বেশি রাত করে বাড়ি ফেরা যাবে না। অমলের গলা শোনা গেল, যা সালা, মার করলে শুয়ে দুধু খাগে। কিছুক্ষণ 3জনেই নিশ্চুপ। অমল আবার বলল, সিগারেট আর সালা ঠিক জমে না, মনে হয় এখন ইঞ্জেকশন নিতে হবে। এই ব্যাপারে একমত সুমিত। মাথাটা এখন আর আগের মতো ফাঁকা ফাঁকা লাগে না। সে যে প্রথম দিন, যেদিন সে গাঁজা টেনেছিল, সেদিন বুকে এক প্রচণ্ড ধাক্কা, দম বন্ধ করা কাশি। তারপর 2-3 দিন পার হয়ে গেল। হা, সে কি অনুভূতি! কোনো চাপ নেই। কি যেন বলে, অবিকর্ষজনা মাধ্যাকর্ষণ। কোন বল? সেই বল ছড়িয়ে সে উপরে উঠছে, উঠছে, ভাসছে, শূন্যে ভাসছে পাখির মতো। হাত দুটো কি তার ডানা হয়ে গেছে? কি শান্তি! বাড়িতে বাবা মা, দাদা দিদি, স্কুলের শিক্ষক, কোথাও কেউ নেই। ওই চিন্তাক্লিষ্ট আশান্বিত মুখগুলো আর তাকিয়ে নেই তার দিকে। কোন ক্লাসে পড়তো তখন সে? ছুটির এক দুপুরে খেতে বসেছিল বাবা, দাদা আর সে। মাছের মাথার বাটিটা মা দিয়েছিল বাবাকে। বাবা মাথাটা তার থালায় তুলে দিয়ে বলেছিল, এখন নয়, আজ তোমার ছোট ছেলে খাক। তারপর ছেলে বড় হয়ে যখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার হবে, তখন আমি খাবো। দেখে নিও, এই ছেলে একদিন তোমাকে সব ফিরিয়ে দেবে। তখন আর চিন্তা কি? স্কুলের প্রধান শিক্ষক বলতেন, তুমি আমাদের গর্ব সুমিত। তোমার মতো এমন তুখোর মেধাবী ছাত্র এক যুগেও আসেনি এই স্কুলে। এই স্কুল কলেজ ছেড়ে তুমি যাবে বিশ্ববিদ্যালয়, সেখান থেকে উচ্চশিক্ষা নিতে দেশের বাইরে। দেশের নাম উজ্জ্বল করবে। আমরা দূর থেকে তাকিয়ে দেখব তোমাকে। মেঘের মতো একের পর এক চেতনার মধ্যে ভেসে আসছিল ছবিগুলো। চেতনার সেই জাল ছিন্ন করে ধুলো ধুলো চোখে, নেশা জড়ানো কণ্ঠে সুমিত বলল, সালা, সুমিত? কে সুমিত? কোন সুমিত? সুমিত এখন তোদের সকলের ধরা ছোঁয়ার বাইরে। সত্যি, ক্ষুধা, তৃষ্ণা, শীত, গ্রীষ্ম, কোনো কিছুর অনুভূতি এখন আর স্পর্শ করছে না তাকে। গলিত সোনার মতো রোদ, প্রখর তাপ, হাওয়া যেন আগুন। তাকানো যায় না ভালোভাবে। স্লিপারের মাঝে মাঝে উত্তপ্ত পাথর, রৌদ্রে চকচক করে রেল লাইন। প্রচণ্ড তাপে চাকার ঘর্ষণে সেখানে আগুনের স্ফুলিঙ্গ জ্বলে ওঠে। কয়েক গজ দূরে রেল লাইনটা যেখানে বেঁকে গেছে, তপ্ত বাতাস সেখানে মরীচিকার মতো দেখায়। রোদে পুড়ে নিঃস্ব রিক্ত ডাল নিয়ে দাঁড়িয়ে থাকা শিমুল গাছ, আকন্দের ঝোপ, বিবর্ণ ঘাস, শুকনো মাটি। সময়টা সন্ধ্যা, দিন ও রাত্রির মিলনক্ষণ। পশ্চিমের আকাশে ঘন হচ্ছে অন্ধকার। পূর্ব আকাশে উদীয়মান সন্ধ্যা তারা। বাতাসে আলকাতরার গন্ধ। রাস্তা প্রশস্তকরণের কাজ চলছে। পথের পাশে পাশে
স্তূপীকৃত পাথর, পিচ, ড্রাম, দুটো রোলার মেশিন। বাইকে চেপে সমিত চলেছে চেকপোস্টের কাছে। হাতে ধরা তার প্যাকেট। ধীরে ধীরে উঁচু হচ্ছে রাস্তা। বাইক উঠছে ব্রিজে। নিচে ইছামতি নদী। নদী বলেই হয়তো এখানকার বাতাস শীতল। বটতলার মোড়ে ওই চায়ের দোকানে প্যাকেটটা যখন সে আনতে গিয়েছিল, 3-4 কলেজ পড়ুয়া ছেলে ছিল সেখানে, পিঠের ব্যাকপ্যাক নামানো বেঞ্চে। চা বিস্কুট নিয়ে বসে ওরা আলোচনা করছিল ফিজিক্সের ভেক্টর আর কেমিস্ট্রির ট্রাইট্রেশনের একটা সূত্র নিয়ে। একটা অঙ্ক কিছুতেই মিলছিল না। ওই আলোচনাগুলো সহ্য করতে পারছিল না সমিত। কথা তো নয়, যেন চাবুকের মতো আঘাত। আর চাবুকের ওই আঘাতগুলো যেন সজোরে আছড়ে পড়তে লাগলো সমিতের সারা শরীরে। দোকান থেকে বের হয়ে এসে রাস্তায় দাঁড়িয়ে ওই ছেলেদের চলে যাবার জন্য অপেক্ষা করছিল সে। ঘটনাটা আবার মনের মাঝে ফিরে আসতেই চোখটা যেন ঝাপসা হয়ে উঠল সমিতের। মনে হলো অনুভূতিগুলো এখনো মরে যায়নি তাহলে। আজ অমাবস্যা, চাঁদ নেই আকাশে, উজ্জ্বল হয়ে আছে গ্রহ, পড়ছে নক্ষত্র। আকাশ থেকে অন্ধকার চুইয়ে চুইয়ে পড়ছে মাটিতে। আর সমিতের বাইকের সাদা উজ্জ্বল আলো সাপের মতো হিসহিসিয়ে পথের অন্ধকার চিরে ছুটে চলেছে আরো গভীর থেকে গভীরতম অন্ধকারে। আনমনা হয়ে বাড়ির পথে হাঁটছিল অমিত। আজ এখনই বাড়ি ফিরে যেতে ইচ্ছে করছিল না তার। পথ থেকে নেমে গিয়ে দুহাত দিয়ে হাঁটুটা ঘিরে ধরে মাঠে বসল সে। মাটি এখনো গরম, তাপ উঠছে, বাতাসেও স্বস্তি নেই। বিস্তীর্ণ মাঠ সামনে। মনের মধ্যে জমে থাকা অপরাধবোধটা দলা পাকিয়ে আছে গলার কাছে। মাসের 10 তারিখ, অথচ স্কুলের বেতনটা আজও হয়নি। ভেবেছিল মায়ের ইনহেলার আর ওষুধ আজ কিনে নিয়ে যাবে, হলো না। সুধাকে ফোন দেবে, ও যদি ওষুধের টাকাটা জোগাড় করে দিতে পারে কোনোভাবে। ভাই বোন মিলেই তো জোড়াতালি দিয়ে রেখেছে এই সংসারটাকে। চাল, ডাল, তেল, নুন, মাসকাবারি বাজার, নিত্যদিনের মাছ তরকারি, ওষুধ, পরনের কাপড়, উনুনের কাঠ কয়লা, কোনোটাকেই তো বাদ দেবার উপায় নেই। সংসারের যেদিকেই চোখ পড়ে দেখা যায় সেদিকেই দারিদ্রতার চিহ্ন দিনের পর দিন সুস্পষ্ট হয়ে উঠেছে। 1 বছর আগেও কোনোদিন কি ভেবেছিল আজকের এই দিন দেখতে হবে সবাইকে? মানুষ যখন ভবিষ্যতের পরিকল্পনা করে, স্বপ্ন দেখে তারই অলক্ষ্যে, তখন বিধাতা হাসেন। তারপর তার ইচ্ছাতেই কারো কারো জীবনের আলো নিভিয়ে দেন। নদীর জলে খড়কুটোর মতো ভেসে যায় কত স্বপ্ন, কত আশা, আকাঙ্ক্ষা। অসময়ে বাবার মৃত্যু, কিংবা সমিতের এই নেশাগ্রস্ততা, কোনোটাই তো মেনে নেবার মতো নয়। গ্রামের রতন ঘোষের বিঘের পর বিঘা জমি, চাতাল, ধান কল, পুকুর, তেলের খানি। সেখানকার ম্যানেজার ছিলেন বাবা। স্বাচ্ছন্দ্যে সংসার চলত 6 সদস্যের পরিবারের। খরচ মিটিয়ে কিছুই সঞ্চয় হতো না। সন্তানেরা বড় হবে, মানুষ হবে, এটাই তার চাওয়া ছিল। মনের ভেতরে সমিতকে নিয়ে কত আশা, কত আকাঙ্ক্ষা, কত স্বপ্ন ছিল, কত উজ্জ্বল ভবিষ্যৎ সমিতের সামনে। সেই উজ্জ্বল ভবিষ্যতের আলো শুধু সমিতের জীবনই নয়, আলোকিত হয়ে উঠবে এই পরিবার, এই গ্রাম, এই দেশ। সেই সমিতের নেশাগ্রস্ত হয়ে ওঠা কিছুতেই মেনে নিতে পারেনি বাবা। অসময়ই তাই চলে গেলেন হার্ট অ্যাটাক করে। এভাবে বাবাকে হারাতে হবে
কেউই তা কখনো কল্পনাও করেনি। সকলেই হয়ে পড়ল ভীষণ অসহায়, সম্বলহীন। মাথার উপরে কি বিশাল শূন্যতা। সংসারের বড় ছেলে অমিত, সব দায়িত্ব এখন তার কাঁধে। শোক করার সময় নেই তার। অনেক চেষ্টায় চাকরি হলো বয়েজ স্কুলে। আর সুধা, ঘর মোছা, বাসন মাজা, রান্না করা, সেই সাথে ঠাকুমা আর মাকে সামলানো। বিয়ের কথা হচ্ছিল, ছেলেপক্ষ না করে দিল। ভালো গান গাইত। বিকালের দিকে 2-3 বাড়ি ঘুরে গান শেখাতে শুরু করল। সবসময় মা ঠাকুমার কান্নার শব্দ বাড়িতে। একমাত্র সন্তানের মৃত্যুতে দৃষ্টিহীন ঠাকুমা প্রতিনিয়ত তার মৃত্যু কামনা করছেন। শোকাচ্ছন্ন মা পাগল প্রায়, প্রত্যক্ষে হোক আর পরোক্ষে হোক, যার জন্য সংসারে আজ এই অবস্থা। সেই সমিত কিন্তু ভাবলেশহীন। মায়ের পরনে সাদা শাড়ি, খালি হাত। নেশায় এতটাই আসক্ত যে এসবও স্পর্শ করল না তাকে। নিজের মোবাইল ঘড়ি বিক্রি হয়ে গেল। এরপর ঘরের জিনিসপত্র কমতে শুরু করল। 2 মাস আগের ঘটনা। এক দুপুরে বাড়ি আসে সমিত। মুখে বিশ্রী গন্ধ, চোখ লাল। সিগারেট টানতে টানতে ঘরে এসে মাকে বলল, কিছু টাকা দাও আমাকে। এই 6 মাসে কান্না ছাড়া মায়ের কণ্ঠস্বর শোনা যায়নি। বিছানায় শুয়েছিল মা। উঠে বসে চিৎকার করে উঠল, সংসারের অবস্থা তুই কি জানিস না? আমি টাকা কোথায় পাব? সমিত এবার দৃঢ় কণ্ঠে বলল, কিন্তু আমার যে টাকা চাই চাই। বিছানার তোষকের নিচ থেকে চাবি নিয়ে আলমারির দিকে এগোলো সমিত। ঘরের দরজায় এসে দাঁড়িয়েছিল সুধা। আলমারি আঁকলে দাঁড়ালো সে। তারপর মিনতি ভরা কণ্ঠে বলল, টাকাটা তুই নিস না ভাই, দয়া কর। সামান্য এ কটা টাকা দিয়ে মাসের বাকি দিনগুলো চালাতে হবে। সজোরে টেনে সুধাকে আলমারির সম্মুখ থেকে সরিয়ে দিল সমিত। 2000 রেখে বাকি 2000 নিল সে। মায়ের চোখ বিস্ফোরিত, আগুন জ্বলছে সেখানে। বিছানা থেকে নেমে কাঁপা কাঁপা শরীরে সমিতের দিকে এগোতে গিয়ে মাথাটা ঘুরে গেল তার। সুধা দৌড়ে এসে সামলে নিল মাকে। তারপর চিৎকার করে বলে উঠল, বাবাকে খেয়েছিস, মাকে খেতে চাস এখন? উত্তেজনায় চড়া গলা মায়ের। ভগবান, এই ছেলেকে পেটে ধরেছিলাম আমি। এমন ছেলে থাকার চেয়ে না থাকা ভালো। টাকাটা নিয়ে এ ঘর থেকে নিজের ঘরে চলে যায় সমিত। ব্যাকপ্যাকে নিজের কিছু জামাকাপড় নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাবার জন্য সদর দরজার দিকে এগিয়ে যায় সে। কিছুক্ষণ আগে মায়ের মুখ থেকে উচ্চারিত কথাগুলো ফিরে আসে মায়ের মনে। রাগে, দুঃখে, ক্ষোভে এ কি কথা বলে ফেলেছে সে? মা হয়ে মৃত্যু কামনা করল ছেলের। দোষ নিও না ভগবান, ক্ষমা করো। সদর দরজার কাছে এগিয়ে এসে মা ডাকতে লাগলেন, ছোট খোকা, যাস নে, ফিরে আয় তুই। কিন্তু মায়ের খোকা মায়ের সে ডাক শুনল না। যে বাড়িতে থাকলে শুধু প্রতিনিয়ত রাগ, বিরক্তি, কথা, ধমক, সে বাড়িতে সে আর থাকবে না। এরপর 2 মাস কেটে গেছে। সমিত বাড়ি ফেরেনি। ওর জন্য থানায় মিসিং ডায়েরি করা হয়েছে। বাড়ি ফিরলে মা প্রথমেই জিজ্ঞাসা করে, সমিতের কোনো খোঁজ পেলি? হঠাৎই নিস্তব্ধতা ভেঙে অমিতের কানে এলো এক কণ্ঠস্বর, বাবা তারকনাথের চরণে সেবা লাগি, বাবা মহাদেব। আগামী 2 দিন পর বছর শেষ। গাজন সন্ন্যাসীরা লাল কাপড় পরে শিবের পাটা নিয়ে ভিক্ষা শেষে বাড়ি ফিরছে। তাদের পেছনে পেছনে ছোট ছোট ছেলেমেয়েরা
ছড়া গাইছে। আমরা দুটি ভাই শিবের গাজন গাই, ঠাকুমা গেল গয় আকাশে, ডুগডুগি বাজাই। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল অমিতের। গত বছর এই গাজনের মেলায় গিয়েছিল সমিত। সেখান থেকেই নিঃশ্বাস সূত্রপাত। কালীতলার মোড়ে ফাঁকা মাঠে চড়কের মেলা বসে। এখন সেই মেলা ভাঙে নতুন বছরের পরের দিন। মেলার এত বড় আয়োজন সুজন মণ্ডলী করে। কেন করে? তা গুটি কয়েক মানুষের মতো অমিতও বোঝে, কিন্তু কিছু বলার সাহস পায় না। তার ইচ্ছে ছাড়া গ্রামে কিছুই হয় না। জমি জমার সীমানা নিয়ে হোক আর যে কোনো ঘটনাই হোক, সুজন মণ্ডলের কর্তৃত্বই পূর্ণরূপে প্রকাশিত হয়। সীমান্তবর্তী গ্রাম তাদের। গ্রামের সীমানা পার হয়ে কয়েক ক্রোশ দূরে এদেশের শেষ সীমানায় কাঁটাতারের বেড়া। সেই কাঁটাতারের বেড়া ডিঙিয়ে দিনে কিংবা রাতে সুযোগ মতো এপার ওপার চলে চোরা চালান। অনেক আগে সীমানা পার হয়ে এদেশে আসত সরিষার তেল, সুপুরি, আর এদেশ থেকে যেত লবণ, চিনি। তারপর এদেশ থেকে যেত শাড়ি, গরু। সময়ের সাথে সাথে এসব এখন বাদ। বাংলাদেশ থেকে এখন কি আসে জানা নেই অমিতের, কিন্তু এদেশ থেকে এখন ওদেশে যায় বিদেশি মদ, সিগারেট, গাঁজা, ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল। মাসে মাসে, আবার কখনো 2 মাসে বিএসএফ এবং তারও ওপরের বড় সাহেবেরা এসে অপারেশন চালায়। কিন্তু চোরা কারবারিরা আগে থেকেই তার আভাস পেয়ে যায়। সীমান্তে গোলাগুলি হয়, মারা যায় কেউ কেউ, আবার মাঝে মাঝে ধরাও পড়ে 2-1 জন। মাদক চোরাচালান শুরু হবার পর থেকেই এই গ্রাম আর আগের গ্রাম নেই। খুব দ্রুতই অনেক পরিবর্তন ঘটে গেছে গ্রামের। গ্রামের প্রতিটা ঘরে ঘরেই কোনো না কোনো কিশোর, তরুণ, যুবক, এমনকি মধ্যবয়সীরা পর্যন্ত মাদকাসক্ত। নেশার টাকা জোগাড় করার জন্য এরাই ছড়িয়ে পড়েছে মাদক চোরাচালানে। গ্রামে বাড়ছে চুরি, ছিনতাই। স্কুল কলেজ ছেড়েছে অনেকেই। বই খাতা অনাদরে পড়ে থেকে থেকে আবর্জনায় পরিণত হয়েছে, ইঁদুরে কেটেছে। আবার চোরাচালান করে অনেকের হাতেই টাকা এসেছে, পাকা ঘর উঠেছে। সেই সাথে সাথে বদলে গেছে ঘরের আসবাবপত্র। নেশার এই মরণ থাবা চলতে থাকলে এই গ্রাম শীঘ্রই তলিয়ে যাবে অন্ধকারে। এই অন্ধকার থেকে গ্রামকে রক্ষা করতে ক্লাবও কিছু করতে পারত, কিন্তু সেখানকার সভাপতি সুজন মণ্ডল, স্কুল কমিটির সেক্রেটারিও সে। স্কুলের হেডমাস্টারের সাথে কথা বলে সকালের অ্যাসেম্বলিতে ক্লাসে ক্লাসে মাদকের বিষয়ে সচেতনতা বাড়াতে কথা বলেছে তারা দুজনে। কিন্তু এটাই তো পীড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে সুজন মণ্ডলের। সেদিন ক্লাস শেষে বের হয়ে দেখা হয়েছিল বারান্দায়। হয়তো সুজন মণ্ডলী অপেক্ষা করছিল তার জন্য। বলেছিল, স্কুলে পড়াতে এসেছ, পড়াও, এত কথার দরকার কি? এই চাকরিটাই তো ভরসা। এটাই যদি না থাকে। কথাটা বলে আর দাঁড়ায়নি সুজন মণ্ডল। এই চোখ রাঙানিতে ভয় পেলে চলবে না তার। সমিতের মতো আর কাউকে হারিয়ে যেতে দেবে না সে। কোথা থেকে বাতাস এলো, সেই বাতাসে শুকনো পাতার সাথে ধুলো উড়ল। আকাশে লালচে আভা, বাতাস বইছে। সামনের তাল গাছটায় বাবুই পাখির বাসা ঝুলছে। বাতাসে পাখিদের কিচির মিচির শব্দ। মুনিয়া, তিতির, শালিক, টিয়া ফিরছে গাছে গাছে তাদের নীড়ে। ক্রমশ ঘনিয়ে আসছে সন্ধ্যার অন্ধকার। উঠে দাঁড়ায় অমিত। এবার তাকেও ফিরতে হবে ঘরে। বসিরহাট স্টেশনে মাকে ট্রেনে তুলে দিতে এসেছিল শুভ।
ট্রেন আসছে 20 মিনিট বিলম্বে। প্ল্যাটফর্মের এক কোণে ডুমুর গাছটার ছায়ায় বসে আছে দুজন ভবঘুরে। তাদের একজন তারই সমবয়সী কিশোর। তার উপর চোখ আটকে যায় শুভর। মুখটা যেন খুব চেনা চেনা। মনের আনাচে কানাচে, অলিতে গলিতে মুখটা মনে করতে থাকে সে। হঠাৎ সেই ছেলেটি উঠে দাঁড়ায়। এরপর কিছুটা ভারসাম্যহীনভাবে হাঁটতে হাঁটতে তাদের কাছে এসে দাঁড়ায়। শীর্ণ হাত বাড়িয়ে ভিক্ষা চায়। না, ভুল করছে না সে। সেই কণ্ঠস্বর, সেই চোখ। তাদের কলেজের প্রথম বর্ষের মেধাবী ছাত্র সমিত। মায়ের গর্জে ওঠা কণ্ঠস্বর শুনতে পাওয়া যায়। এই টাকা দিয়ে তো গাঁজা খাবি, দূর হ চোখের সামন থেকে। ফিরে যেতে পা বাড়ায় সমিত। শুভ বলে ওঠে, মা, ও সমিত আমার সহপাঠী, আমার কলেজের বন্ধু। ঝাঁঝালো কণ্ঠস্বর মায়ের। ও কেউ না, ও মাদকাসক্ত, ভবঘুরে। শুভ পা ফেলে এগিয়ে গিয়ে দাঁড়ায় সমিতের সামনে। তারপর নির্দ্বিধায় ওর হাতটা ধরে বলে, চিনতে পারছিস? আমি শুভ। ভাবলেশহীন চোখে সমিত তাকিয়ে থাকে শুভর দিকে। দ্রুত পায়ে মা এগিয়ে এসে সজোরে এক চড় মারে শুভর গালে। বলছি না, কথা বলবি না ওর সাথে? এরা সমাজের কীট, ইতর। ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত ওরা দুজনে। মা হাত ধরে টানতে টানতে নিয়ে যায় শুভকে। হুইসেল বাজিয়ে ট্রেন ঢোকে প্ল্যাটফর্মে। প্ল্যাটফর্ম থেকে বের হয়ে সমিত হাঁটছিল আনমনে, উদ্দেশ্যহীনভাবে। মাথার উপরে বৈশাখের খররোদ। শুভর মায়ের কথাগুলো মস্তিষ্কের কোনো এক কোণে গিয়ে সজোরে তাকে ধাক্কা দিতে লাগল এবং সেখান হতে উদ্ভূত চিন্তা তার সমস্ত হৃদয়কে আচ্ছন্ন করে দিল। একদিন বিজ্ঞানের তুখোর ছাত্র ছিল সে। কেউ কোনোদিন টেক্কা দিতে পারেনি তার সাথে। কত ভালো ফল তার মাধ্যমিকে। বাবা, মা, স্কুলের শিক্ষক সকলের কত ভালোবাসা, কত স্নেহে সিক্ত ছিল তার জীবন। ভবিষ্যতের কত আশা ছিল তাকে নিয়ে। কোথায় হারিয়ে গেল সেসব স্বপ্ন? কে নামিয়ে নিয়ে এলো তাকে পঙ্কিলময় এই জীবনে? এতটাই ঘৃণিত সে আজ যে কেউ তার সাথে কথা বলতে পর্যন্ত চায় না। এই পরিচয় আজ তার? সত্যিই তো, সে আজ ছিনতাইকারী, সে ভিক্ষুক, সে মাদকাসক্ত, সে সমাজের কীট। আর ভাবতে পারছিল না সমিত। শরীরটা তার কাঁপতে শুরু করল। মাথার ভেতরে অসহ্য যন্ত্রণা, যেন এক হিংস্র ক্ষুধার্ত বাঘ। হেরোইন চাই তার, হেরোইন। ঘুরতে ঘুরতে সে ঠিকই পৌঁছে গেল তার দেড়ায়, সেই অশ্বত্থ গাছের নিচে। এরপর হাতে 1 ডোজ বেশি ইঞ্জেকশন নিয়ে সে তলিয়ে যেতে লাগল। হারিয়ে যেতে লাগল কষ্টহীন এক জগতে। সময়টা অপরাহ্ন। ক্ষণিকের জন্য নারকেল আর তাল গাছের মাথায় এসে পড়েছে শেষ বেলা রোদ। 5-7 দিন পর কিছুটা হলেও গরম আজ কম। দক্ষিণ দিক থেকে বাতাস বইছে। সমিতকে সুধা খুঁজে পেল প্ল্যাটফর্মের এক কোণে, ডুমুর গাছের নিচে। হাঁটু দুটো বুকের কাছে নিয়ে শুয়ে আছে, রুগ্ন, শীর্ণ। এই প্রচণ্ড গরমেও তার পরনে ফুল শার্ট, জিন্সের প্যান্ট। ধুলোমাখা, ময়লা, মলিন। প্ল্যাটফর্ম থেকে বের হয়ে বাড়িতে না গিয়ে শুভ গিয়েছিল সমিতের বাড়ি। অমিত স্কুলে পরীক্ষার ডিউটিতে ছিল। কথাটা শোনা মাত্র বিন্দু মাত্র সময়ক্ষেপণ না করে বাড়ি থেকে বের হয়ে এসেছে সুধা। হাঁটুতে ভর দিয়ে বসে সমিতকে ডাকতে লাগল সে।
বিশ্রী এক গন্ধ ঘিরে আছে ওকে। ইতিমধ্যে দু একজন লোক জমতে শুরু করেছে আশেপাশে। গুঞ্জন চলছে। একজন এসে তুলে ধরে দাঁড় করিয়ে দিল সমিতকে। এক মাথা ঝাঁকড়া রুক্ষ চুল, মুখ ভর্তি দাড়ি। সেই দাড়ি আর চুলের মাঝ থেকে নিষ্প্রভ ম্লান ঘোলাটে চোখ দিয়ে মোড়ের মতো সে তাকাতে লাগলো আশেপাশে। তারপর এক সময় তার দৃষ্টি নিবদ্ধ হল সুধার দিকে। সুধা তার দু হাত দিয়ে সমিতের দুই কাঁধ ঝাঁকি দিয়ে ব্যাকুলভাবে বলতে লাগলো, চিনতে পারছিস সমিত? আমি তোর দিদি। আবছা আবছা অন্ধকারে ঘোর লাগা চোখে সমিত আরও কিছুক্ষণ এক দৃষ্টিতে চেয়ে থাকল সুধার মুখের দিকে। তারপর এক সময় সুধার বুকে মুখ রেখে বলল, আমি বাঁচতে চাই দিদি, আমাকে বাঁচা। অনেক দিন পর আবার মিলন ঘটল ভাই বোনের। দুজনের চোখেই প্লাবিত হচ্ছে অশ্রু। তবে এই অশ্রু আনন্দের না বিষাদের কেউই তা অনুভব করতে পারল না। সমিত ঘরে ফিরে আসার পর মা এখন অনেকটাই শান্ত। তার বিষণ্ণ চোখে আনন্দের আভাস। অনেক ঝড় ঝঞ্ঝা দুঃখ কষ্ট ব্যথা বেদনার পর ঈশ্বর হয়তো কারোর কারোর প্রতি করুণা করেন, আবার কারোর কারোর প্রতি তার করুণার হাত প্রসারিত করতে একটু বেশি কার্পণ্য করেন। এই পরিবারটির ওপর করুণা করতে গিয়ে সেই কার্পণ্যই করলেন তিনি। সেদিন ছিল বৃহস্পতিবার। কেবলমাত্র দুপুরের খাওয়া শেষ হয়েছে। দরজায় করাঘাত। দরজা খুলতেই দেখা গেল থানার দারোগা। হাতে তার সার্চ ওয়ারেন্ট। গোপন সূত্রের খবর আছে তাদের কাছে। মাদক চোরাকারবারিদের সাথে জড়িত অমিত। 5 জন এসেছিল ওরা। দারোগা সাহেব দাঁড়িয়েই রইলেন। মাদক খোঁজার নামে 2 জন সকল জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ফেলল ঘরময়। বাকি 2 জন ঘরের বাইরে উঠোনে। উঠোনের বেলগাছটার নিচ থেকে বের করল কয়েক বোতল ফেনসেডেল আর এক প্যাকেট হেরোইন। হতভম্ব সবাই। মা ঠাকুমার কত কান্না, কত অনুনয় বিনয়, কত কিছু বোঝানোর চেষ্টা, কত কাকুতি মিনতি, কত ভিক্ষা প্রার্থনা, সব বিফলে গেল। অমিতকে ওরা থানায় ধরে নিয়ে গেল। সুজন মণ্ডলের শাসানি উপেক্ষা করে অমিত ক্লাসে সচেতন করতে চেয়েছিল ছাত্রদের। তাই এই প্রতিশোধ যে সুজন মণ্ডলের, সে কথা বুঝতে অসুবিধা হল না তার। মাথার উপরে আবার আকাশ ভেঙে পড়ল। গতবারের লড়াইয়ে সুধার সাথে ছিল অমিত, কিন্তু এবারের লড়াইয়ে সুধা একা, সম্পূর্ণ একা। অমিতকে ওরা ধরে নিয়ে গিয়েছিল মাসের 4 তারিখে। স্কুলের বেতনটা তখনও হয়নি। বেতনটা পাবার আশায় সুধা গিয়েছিল স্কুলে। আগে পরিচয় ছিল, সহকর্মীর বোন, কিন্তু সে পরিচয় এখন মুছে গেছে। বেতন তো নয়ই, একজন মাদক পাচারকারীর বোনের যেরকম অভ্যর্থনা পাওয়ার কথা, অভ্যর্থনা সেই রকমই পেয়েছিল সে। দোকান থেকে বাকিতে জিনিসপত্র আনা শুরু হয়েছিল। দোকানিরা এখন আর ধার দিতে চায় না। সমিত এখন বাড়িতেই আছে। নেশাদ্রব্যটুকু না পেলে তার শরীর বিদ্রোহ করে ওঠে। খুব কষ্ট হয় তখন ওর। হাতের কাছে যা পায় আছড়ে ভেঙে ফেলতে চায় সে। চোখ দুটো রক্তের মতো লাল হয়ে ওঠে। শরীর কাঁপে, কাঁপে নাক, ঠোঁট, দাঁত, মাথার চুল খামচে ধরে। সমিতের সেই কান্না ভরা আকুতি বারবার আঘাত করতে থাকে সুধাকে। দিদি, আমি বাঁচতে চাই। অমিত গিয়েছিল শহরের মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে। সেখান থেকে বলেছিল বাড়িতে সম্ভব না, 1 বছরের জন্য চিকিৎসার প্রয়োজন, ভর্তি করাতে হবে।
সে চিকিৎসার ব্যয়ভার যে অনেক বেশি। অমিতের সাথে দেখা করতে প্রতিদিনই একবার করে থানায় যায় সুধা। শুধু থানা কেন, কত জায়গায় দৌড়তে হচ্ছে তাকে। গিয়েছিল মোকদ্দমা সাহেবের কাছে। সব শুনে তিনি বলেছেন, আদালত দেখবে বাড়ির উঠানের মাটির নিচ থেকে হেরোইনের প্যাকেট, ফেন্সিডিলের বোতল পাওয়া গেছে। সাক্ষ্য প্রমাণ যা আছে, জামিন পাওয়া এত সহজ নয়। দিন কয়েক পর মামলা কোর্টে উঠবে। 4-5 জন ক্রিমিনাল লয়ারের খোঁজ নিয়ে এসেছে সুধা। লয়ার মানে তো সেখানেও টাকার শ্রাদ্ধ। মা, সমিত, দাদা সবাই যে এখন তার উপর নির্ভর করে আছে। সকলের আশ্রয়স্থল এখন সে। জলভরা চোখে মা তাকিয়ে থাকে তার দিকে। নির্বাক সে চাহনি যেন বলে, কিছু একটা কর। নিঃশব্দে সে হাত রাখে মায়ের কাঁধে, যেন এটা তার প্রতি উত্তর। আমি তো আছি। কিন্তু কোনো কিছুই ভেবেই কুলকিনারা করতে পারে না সে। ভেতরে ভেতরে অতল জলে যেন হাবুডুবু খায় সে। মামলা লড়লেও তো কোনো দিনই এঁটে উঠতে পারবে না ওই সুজন মণ্ডলের সাথে। আদালতের রায়ে কয়েক বছরের জন্য দাদা চলে যাবে গরাদের ওপারে। কোর্ট ইন্সপেক্টর সাহেব বলেছিলেন, ভালো হয় প্রতিপক্ষ যদি মামলা তুলে নেয়। কোনো কিছু উপায় না পেয়ে মা আর সে একদিন উপস্থিত হয় সুজন মণ্ডলের বাড়িতে। সুজন মণ্ডল ব্যস্ত মানুষ। অনেকক্ষণ বসে থাকতে হলো তাদের। জল, মিষ্টি, চা বিস্কুট এলো। তারও পরে এলো সুজন মণ্ডল। কোনো আশা বা নির্ভরতার কথা কিছুই শোনাল না সে। তবে কথা বলার সময় সুধা লক্ষ্য করল, সুজন মণ্ডলের চোখ আটকে আছে তার শরীরে, তার বুকের ওপর। অথচ বুকের ওড়নাটা ঠিক জায়গাতেই আছে তার। চলে আসার সময় অকস্মাৎ পিছন থেকে সুজন মণ্ডলের কণ্ঠস্বর শোনা গেল, আপনার ফোন নম্বরটা রেখে যান, দেখি কি করা যায়। সুজন মণ্ডলের হাসিমাখা মুখটা স্থির হয়ে রইল সুধার ওপর। সুধার মনে হল বড় কুৎসিত, ভয়ানক হিংস্র সে হাসি। গানের টিউশনি থেকে ফিরছিল সুধা। সকাল থেকেই চাপ চাপ মেঘ জমা হয়ে আছে আকাশে। গতকাল ঝড় উঠেছিল ওই সময়। হয়তো আজও ঝড় উঠবে, হয়তোবা বৃষ্টি। আজ বুধবার। 2 দিন আগে রবিবারে নিস্তব্ধ দুপুরে ফোন এসেছিল সুধার কাছে। সুজন মণ্ডলের ফোন। বলেছিল রাতে গ্রামের বাইরে কোনো এক হোটেলে গিয়ে তাকে খুশি করলে অমিতের মামলাটা সে তুলে নেবে। কথাটা শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারেনি সুধা। কি সীমাহীন স্পর্ধা! রাগে, দুঃখে, কষ্টে, অপমানে সমস্ত চেতনা অবশ হয়ে এসেছিল তার। কোনো মতে খাটের বাজুটা ধরে নিজেকে সামলে নিয়েছিল সে। তারপর 2 রাত কেটে গেছে। ঘুম আসেনি চোখে। তার বড় বড় গভীর কালো চোখের নিচে কে যেন কালির উপর আরো কালি লেপে দিয়েছে। মানুষের মনুষ্যত্বটুকু হারিয়ে গেলে যে রূপটা বের হয়ে আসে, সে কি এতটাই কদর্য, নাকি এর চেয়েও হিংস্র হিংস্র কুশ্রী রূপ হয় মানুষের? দমকা একটা বাতাস উঠল, সাথে ধুলো ও শুকনো পাতা। চোখে ধুলো এসে পড়ল সুধার। আবারও বাতাসের ঘূর্ণি। পথ ছেড়ে পাশের নিম গাছটার নিচে এসে দাঁড়ালো সে। বড় বড় বৃষ্টির ফোঁটা পড়ছে। চেতনার মধ্যে আবারও ফিরে আসছে সুজন মণ্ডলের সেই কদর্য কথা। কয়েক ফোঁটা বৃষ্টি পেয়েই
তপ্ত মাটির সোদা গন্ধ নাকে আসছে। ইতস্তত পাখি উঠছে। হঠাৎই একটা চিল উঁচু থেকে নেমে এলো তাদের মাঝে। হয়তো কোনো পাখি ধরতে চাইছিল, না পেরে আবার উঁচুতে উঠে গেল। কালো মেঘ চিরে হঠাৎই আলোর তীব্র ঝলকানি, এরপর মেঘের গর্জন। সন্ধ্যা নামবে কিছু পরে, তারপর রাতের অন্ধকারে তলিয়ে যাবে পৃথিবী। সেই অন্ধকারের মতোই নিকষ কালো অন্ধকার এখন তার সামনে। বিন্দুমাত্র আলোর দিশা নেই সেখানে। থানায় মুক্তির জন্য দাদার অপেক্ষা, সমিতির বাঁচার আর্তনাদ, মায়ের বিষণ্ণ মুখ প্রতিনিয়ত দগ্ধ ক্ষতবিক্ষত করছে তাকে। সুজন মণ্ডলের প্রস্তাব মেনে নিলে দাদার মুক্তি হবে। সেই মুক্তির পথ ধরে সংসারে সচ্ছলতা আসবে। সমিত নতুন জীবন ফিরে পাবে। তবে কি এসব কিছুর কাছে তার দেহের সুচিতা নিতান্তই তুচ্ছ, অর্থহীন? বৃষ্টি থেমে গেছে, তবু নিমগাছটার নিচে দাঁড়িয়েই আছে সুধা। শরীরের সমস্ত শক্তি দিয়ে সে তার দুই হাত মুষ্টিবদ্ধ করে। এই মুষ্টিবদ্ধ হাত দিয়েই যেন সে সকল অন্যায়ের প্রতিবাদ করতে চাইছে। অন্তরের রাগে, দুঃখে, ক্ষোভে অন্তত একবার সে জ্বলে উঠতে চাইছে। বার করে ভাগ্যের কাছে হেরে না গিয়ে, ভাগ্যের বিরুদ্ধে দাঁড়িয়ে একবার কি সে পারে না বিদ্রোহ করতে? কিন্তু কি করবে? কিছুই বুঝে উঠতে পারে না সে। জীবনের এক নোম্যান্স ল্যান্ডে দাঁড়িয়ে শুধু হু হু করে কাঁদতে থাকে সুধা। গল্পটি এইখানে সমাপ্ত হল। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখিকা শম্পা সাহার লেখা গল্প নোম্যান্স ল্যান্ড। গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্পপাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্পপাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।